welcome once again. Our next governor is Lord Amherst. Amherst's under mainly 2 point খুব important. 2 point পরীক্ষা বারবার করে আসছে। 2 point একটা ঘটনাকে কেন্দ্র করে লর্ড আমহার্স্টের নেতৃত্ব ওখানে লেখাই রয়েছে 1823 থেকে 28। দেখো, ব্রিটিশ গভর্নর যতগুলো করতে হবে, যদি বলি কতগুলো, তো আগেই বলেছি মোর দেন 50 গভর্নর ছিল। কিছু কিছু গভর্নর হয়তো 1 সপ্তাহের জন্য ছিল, কেউ হয়তো 1 দিনের জন্য ছিল। এরকম কিছু অ্যাক্টিং গভর্নর ছিল যাদের নাম খুব একটা মানে মেনশন নেই, কিংবা রেয়ারলি কোথাও কোথাও মেনশন আছে, বা সেগুলো পরীক্ষা কখনো আসে না। সবগুলো গভর্নর যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট গভর্নরগুলো বলে দেবে, মানে যেগুলোকে তোমাদের ভুললে চলবে না। তো এর আন্ডারে অনলি 2টো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। সেই 2টো পয়েন্টকে কেন্দ্র মানে একটা পয়েন্ট মেনলি একটা পয়েন্টকে কেন্দ্র করে বাকি আরেকটা পয়েন্ট। ওকে, তো দেখেন কি কি হয়েছে। ফার্স্টলি এর আসল নাম অর্থাৎ রিয়েল নেম ছিল উইলিয়াম পিট। খুব একটা এখনো পর্যন্ত পরীক্ষায় এসেছে বলে মনে হয় না, জাস্ট মনে রাখতে পারো। আর যদি মনে হয় যে মনে রাখতে প্রবলেম হচ্ছে, ইউ ক্যান লিভ ইট, নো প্রবলেম, ডোন্ট বি ওয়ারি। দ্য নেক্সট, আমাদের ভারতবর্ষে আসার আগে 1816-তে একটা ইনসিডেন্ট ছিল। 1816-তে সে অলরেডি চায়নাতে অ্যাম্বাসেডর ছিল। অ্যাম্বাসেডর টু চায়না। দেখো, আবার বলছি, আমি যেগুলো এখন গভর্নর সিরিজে করাচ্ছি এর আগে বন্ধ করেনি। তার কারণ যদি কিছু অ্যাডিশন না হয় তাহলে সবাই কী করে দেখবে, সেই মোটিভ নিয়ে আমি সবার জন্য করার চেষ্টা করছি। প্রত্যেকেই বলবো দেখবে, আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ লট। আর যদি না দেখো, দ্যাটস ইউর চয়েস, বাট আই নো অন দি সিরিয়াস স্টুডেন্ট এগুলো দেখবে, আই এম শিওর। আর হ্যাঁ, প্রথমে মনে রাখতে প্রবলেম হবে। অনেকে বলছিল যে কী করে মনে রাখবো, কী করে। অনলি ওয়ান সলিউশন, দ্যাট ইজ রিভিশন। আদারওয়াইজ মানে কোনো অপশন নেই আমাদের কাছে। তুমি যদি এখন বলো যে জোর করে কেউ এসে অন্য কেউ এসে মুখস্থ করিয়ে দেবে, এটা কি কোনোদিনও সম্ভব না। বারবার রিভিশন করে করে মুখস্থ করতে হবে। আর যদি এটাকে ইন্টারেস্ট রাখো, গল্পের আকারে পড়ার চেষ্টা করবে, কার পরে কে এসেছে, কী কী ঘটনা ঘটেছে, দ্যাটস ইট। তার বাইরে তো বেশি ডিফিকাল্ট কিছু করতে বলা হয়নি। ওকে, এনিওয়ে, দেন ভারতবর্ষে গভর্নর আসার পর তার সময় ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটবে সেটা হচ্ছে অ্যাংলো বার্মিজ ওয়ার। ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার, রিমেম্বার, ফার্স্ট অ্যাংলো বার্মিজ ওয়ার। টাইম পিরিয়ড ছিল 24 থেকে 26। অ্যাংলো বার্মিজ অর্থাৎ বার্মার সাথে, প্রেজেন্ট ডে মায়ানমার, তার কথা বলা হচ্ছে। ব্রিটিশদের সাথে মায়ানমারে যুদ্ধ হচ্ছে প্রথমবার। এবার ইস্যুটা কি? ইস্যু একই, অ্যাগ্রেসিভ পলিসি। তারা মানে ব্রিটিশ বেসিক্যালি ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, এই পার্টটাকে নিজের আয়ত্তে আনতে চেয়েছিল। তার কারণ ছিল ভেরিয়াস টাইপ অফ রিসোর্স ইন দ্য সেন্স ইন টার্মস অফ মেডিকেল রিসোর্স। নর্থ ইন্ডিয়া এখনো পর্যন্ত, নর্থ ইস্ট ইন্ডিয়া এখনো পর্যন্ত বিখ্যাত মেডিকেল পারপাসে। যত জড়িবুটি হয় অলমোস্ট বলা হয় নর্থ ইন্ডিয়া, না হয় হিমালয় এরিয়াতে করা যায়। এনিওয়ে, তো এই যুদ্ধের কাহিনীতে যেটা ইনসিডেন্ট হয়, অর্থাৎ গেইনার হবে অবশ্যই ব্রিটিশ। যুদ্ধের শেষে একটা ট্রিটি হয়, যে ট্রিটির নাম হচ্ছে ট্রিটি অফ ইয়ান্ধাবু, ট্রিটি অফ এন্দাবু। ট্রিটিটা কত সালে হয়? 1826। এবং এই যুদ্ধের পর ট্রিটি হবে। ট্রিটি মানেই বুঝতেই পারছো একটা সলিউশন। প্রেজেন্টে যা সিচুয়েশন চলছে, এরকম অনেকবার আমাদের সাথে চাইনিজ কত ট্রিটি হয়েছে, কোনো ট্রিটি পালন করছে না। কে পালন করবে কে করবে না সে ডিপেন্ড করে যে কার হাতে কত পাওয়ার রয়েছে। আগে বলেছি, সুপিরিয়রিটি নেভার সার্ভাইভ উইথ উইকনেস। আমাদের হয়তো সুপিরিয়রিটি রয়েছে, বাট যদি উইকনেস থাকে এটা সার্ভাইভ করবে না যদি দরকার। আর কারো যদি মেন্টালিটি থাকে এগ্রেসিভ, মেন্টালিটি লাইক চীন, তোমরা বুঝতেই পারছো সিচুয়েশন কি। রিসেন্টলি যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটাই দেখবে, এর আগে পর্যন্ত যতগুলো টিটি হয়েছে প্রত্যেকটা টিটি লঙ্ঘন করে আমাদের দেশে অ্যাটাক করছে।
এনিওয়ে আমরা শুধু একটু হিউম্যান আর মানবিকতার খাতিরে সবকে ছেড়ে দিচ্ছি। এনিওয়ে তো ট্রিটি অফ বান্দাপুর 1826 হবে এবং এই ট্রিটির মাধ্যমে ব্রিটিশ কোম্পানি অকুপাইড আসাম, প্রেজেন্টে আসামের কথা বলছি, মণিপুর, দেন আরাকান region, and also part of Burma. এই যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ কোম্পানি অকুপাইড করবে। এরপর এটাও শেষ নয় এবং 1 কোটি টাকা ফাইনও করা হবে, কম্পেনসেশন আর ওয়ার ইন্ডেমনিটি বলতে পারো, 1 crore কম্পেনসেশন হিসেবে ব্রিটিশ কোম্পানি পাবে। এই ছিল ফলাফল এবং এর সাথে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, সেটা তোমাদের আমি এখন বলছি। আবার এই যুদ্ধ যখন শুরু হওয়ার সঙ্গে সোলজার্স লাগবে, বলা হয় এই যুদ্ধে অলমোস্ট 15 থেকে 20,000 ইন্ডিয়ান সোলজার মারা গেছে। তো ইন্ডিয়ান মারা গেছে, তখন বলছি ব্রিটিশ সোলজার্স, দ্যাট মিনস ইন্ডিয়ান সোলজার্স। এর আগেই পড়েছি নেপালের সাথে কি টিটি ছিল, সগলি। সেই টিটির মাধ্যমে ব্রিটিশ কোম্পানি বুঝতে পেরেছিল যে গোর্খাদেরকে আমরা অ্যাজ এ সেনাবাহিনীতে ইউজ করতে পারি, তাহলে ওদের সেনাবাহিনী আরও স্ট্রং হবে। তারপরে তাই হয়েছে, গোর্খাদের অগ্রাধিকার দিয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীতে। অলমোস্ট ইন্ডিয়ান যদি থাকে 100 জন, তার মধ্যে হয়তো 80% গোর্খাদের দিয়ে দেওয়া হয়েছে। শুধু নিজেদের সোলজার্স অর্থাৎ আর্মি স্ট্রেন্থ করার জন্য করা হয়েছে। এবং এই যুদ্ধের ক্ষেত্রে গিয়েও দেখেছি আমরা যে মোর দ্যান 15,000 ইন্ডিয়ান সোলজারই মারা গেছে। এর সাথে আরেকটা ঘটনা, যেটা হিন্দু সেন্টিমেন্টাল ইস্যু ছিল। হিন্দু কিছু সোলজার্স, যাদেরকে বলা হলো মথুরা থেকে পায়ে হেঁটে হেঁটে ব্যারাকপুর আসতে, এবং ইস্যু কি ছিল, ব্যারাকপুরে আসার পর এখান থেকে প্ল্যানিং একটা ব্রিটিশদের রয়েছে যে এই যুদ্ধে মানে বার্মাদের সঙ্গে যুদ্ধ করতে নিয়ে যাবে কোথায়, চিটাগং থেকে ওদের সঙ্গে যুদ্ধ করবে। প্রথমে মথুরা থেকে, ইউপির মথুরা থেকে নিয়ে এসেছে, মথুরা থেকে ব্যারাকপুর পায়ে হেঁটে হেঁটে, এবং প্রত্যেকটা সোলজারের হাতে অর্থাৎ নিজস্ব মানে বেসিক ইউটেনসিলস, বেসিক কমোডিটিস যেগুলো দরকার হয় প্রতিদিন সকাল বিকাল থেকে শুরু করে, ব্রাশ থেকে শুরু করে যা প্রয়োজন হয় সেগুলো সঙ্গে রয়েছে। অর্থাৎ হেঁটে হেঁটে মানে নিজের যতটুকুই হোক কমোডিটি বা গুডস, সেটা নিয়ে এতটা ভারী হেঁটে হেঁটে অবশ্যই নাজেহাল হয়ে যাবে। ব্যারাকপুর আসতেই অবস্থা অনেক বাজে অবস্থা হয়ে গেছে কিছু সোলজার্স। দেন ব্যারাকপুর আসা মাত্র বলা হলো কি আবার যেতে হবে কোথায়, চিটাগং। এখান থেকে যেতে হবে চিটাগং। প্রথমে মথুরা থেকে ব্যারাকপুর এবং ব্যারাকপুর থেকে চিটাগং যাওয়ার প্ল্যানিং করা হলো। এবং এখানে ব্রিটিশ সোলজার মানে ইন্ডিয়ান সোলজার আর ব্রিটিশ সোলজার যেটাই বলি, সোলজাররা দাবি করলো যে আমাদেরকে অ্যাটলিস্ট কোনো একটা গরুর গাড়ি দিয়ে দেওয়া হোক, একটা নয় সবার জন্য গরুর গাড়ি দিয়ে দেওয়া হোক। আর সেই সময়ের জন্য গরুর গাড়ি অপশান, আর কোনো বিকল্প নেই। হাতি ঘোড়া তো সেটা হায়ার স্ট্যাটাস তারা ইউজ করবে, তো গরুর গাড়ি মোষের গাড়ি এগুলো ইউজ করবে। এগুলো গাড়ি দেওয়া হোক, বললো সেটাও দেওয়া হবে না। তার কারণ ইস্যু, যখন গাড়ি যাবে গাড়ি আওয়াজে এমনিতেই অনেক হয়তো বুঝতে পারবে যে সোলজার যাচ্ছে, এটা একটা ইস্যু বলে অনেক সময়, বাট এটাও আলাদা বিষয়। আর কিছু যখন বললো যে এত দূর পর্যন্ত হেঁটে যাচ্ছে, চিটাগং মধ্যে হেঁটে যাবে, এতগুলো মাল সামান নিয়ে যাবে কি করে, দেন ব্রিটিশকে মানে ব্রিটিশ সরকার ঘোষণা করলো তোমাদের নিজেদের যে কমোডিটি আছে সেগুলোকে ছেড়ে দাও, উল্টো আরও মানে হয়তো বন্দুক কামান বারুদ যেগুলো যুদ্ধের জন্য দরকার সেগুলোকে ঘাড়ে দিয়ে দেওয়া হবে, বলো সেগুলো নিয়ে চলো। তো স্বাভাবিক সোলজারদের কী পরিস্থিতি হবে, সোলজাররা রেগে গিয়ে বিরুদ্ধে করলো যুদ্ধ ব্রিটিশদের বিরুদ্ধে। এই ঘটনাকে বলছে আমরা ব্যারাকপুর মিটিং, দ্যাটস কল ব্যারাকপুর মিটিং। টাইম পিরিয়ড 1824। এখন ক্লিয়ার ব্যারাকপুর মিটিং কোনটাকে বলছি, 1824। এবং এই যুদ্ধে বলা হয় ইস্যু, যদি বলে রিজন সেটা তো বললাম তোমাদেরকে,
সঙ্গে এটাও অবশ্যই বলতে হবে তোমাদের যে হোয়াট ওয়াজ রিজন বিহাইন্ড দিস যদি বলা হয়, দেন এই একটা ইস্যু ছিল, সোলজারদের মার্চ করে আনা হলো এবং তাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছিল কিছু গুডস যেগুলো হেঁটে হেঁটে যাওয়া সম্ভব ছিল না। এটা হচ্ছে হিন্দু সেন্টিমেন্ট, ড্রেস সেন্স এবং কিছু যেটা হিন্দুদের ধর্মের বিরুদ্ধে, অর্থাৎ ওই সমুদ্র পার করে যাওয়া। সমুদ্র পারের কাহিনী নেই, বাট একটা প্ল্যানিং চলছিল যে বে অফ বেঙ্গল হয়ে মায়ানমারে ঢোকার প্ল্যান, সেটা আলাদা ইস্যু। এছাড়াও করা হয় যত কাস্টমসের বিরুদ্ধে, মানে হিন্দু কাস্টমস, তো বেসিক কিছু কিছু রুলস সেখানে ইউজ করা হয়েছিল, অর্থাৎ ট্রাম্প যে কারণে ইউজ হয় হিন্দু সেন্টিমেন্টাল ইস্যু। তো রিজন জীবনে তো আসবেই না, নিশ্চিন্ত থাকবে। এমনিতে যুদ্ধটা খুবই মাইনর, মানে মাইনরলি ম্যাক্সিমাম বইতে মেনশন করা রয়েছে। খুব রেয়ার কেসে যদি কোশ্চেন হবে যে ব্যারাকপুর মিউটিনি কত সালে হয়েছিল, ব্যারাকপুর কোথায় সবাই জানে, বাংলায় যখন WBCS পরীক্ষা দিবে, অন্যান্য পরীক্ষার জন্য হয়তো অন্যান্য স্টেটের ক্ষেত্রে প্রবলেম যে ব্যারাকপুর মিউটিনি কোথায় হয়েছে, ব্যারাকপুর কোথায় অবস্থিত, তোমাদের এত কনফিউশন হওয়ার কিছু নেই। এবং এই যুদ্ধের বিষয় যেটা আরেকটা, যে টোটাল 12 জন সোলজার মারা গিয়েছিল ব্যারাকপুর মিউটিনিতে। 12 জন সোলজার্স ডাইড। এই ছিল লর্ড আমহার্স্টের আন্ডারে মোস্ট ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট, একটাকে কেন্দ্র করে দুটো পয়েন্ট, তার বাইরে কিছু দরকার নেই। এরপরে আমরা যেটা বলে থাকি বইতে, লর্ড বেন্টিং, ওয়ান অফ দ্য বেস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল, লাইক ওয়েলেসলি, কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিং, আগেই বলেছিলাম। এরপরে যে আসবে, কিন্তু তার মাঝখানে একজন অ্যাক্টিং প্রেসিডেন্ট আসবে, খুব একটা প্রয়োজন নেই, তবু জাস্ট আমি বলে দিচ্ছি, বি বেরি। অ্যাক্টিং প্রেসিডেন্ট, কদিন কত সপ্তাহ এগুলো নিয়ে কোনো ক্লিয়ার নেই। আপাতত এই গভর্নর এসেছিল মাঝখানে কয়েকদিনের জন্য। এরপর আমরা চলে আসি লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, এর সময় বেশ কিছু রিফর্মস আমাদের দেশে হয়েছে, যে কারণে একে ভুললে চলবে না। ইচ অ্যান্ড এভরি পয়েন্টস লর্ড বেন্টিং থেকে মুখস্থ নয়, ঠোঁটস্থ করে ফেলতে হবে। প্রথমে এর সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং থাকছে, ভারতবর্ষে আমাদের গভর্নর হওয়ার আগে কি হয়েছে, পরে কী হয়েছে সেটা পরে ব্যাপার। আগে কানেক্টিভিটি দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, যে অ্যাটলিস্ট তোমাদের কাছে একটু যদি কোয়াইট ইন্টারেস্ট ফিল হয়, দ্যাটস ওয়াই আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইথ কানেক্টিভিটি। তো বিষয়টা ছিল ভারতবর্ষে গভর্নর হওয়ার আগে আর কী করেছে। আমরা জানি ক্রিকেটের ইতিহাস কবে শুরু হয়েছে। যদি বলি ফার্স্ট ক্রিকেট ম্যাচ কোন স্টেডিয়ামে হয়েছিল, অনেকে জেনে থাকবে, এমসিসি। বাট এখানে এমসিসির সঙ্গে একটা ইস্যু, এমসিসি যেটা বলছি এমসিজিতে ফার্স্ট হয়েছিল ক্রিকেট, বাট এমসিসিটা ডিফারেন্ট। এমসিসি ক্রিকেট ক্লাবের হয়ে এই লর্ড উইলিয়াম বেন্টিং নন অফিসিয়াল ম্যাচ খেলেছিল একটা। অ্যাপ্রক্স টাইম ছিল 1791 ফার্স্ট টাইম এমসিসি অর্থাৎ মেরিল বন্ড ক্রিকেট ক্লাব পারহার্স, আর যেটা সেটা হয়েছিল 1784 আশেপাশে হবে। ইম্পর্টেন্ট ইস্যু না, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্লাব বলা হয় ক্রিকেটের মধ্যে। আর যদি বলা হয় ফার্স্ট ক্রিকেট ম্যাচ কোথায়, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে, যেটা অফিসিয়াল আমরা ধরি এমসিজি, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড সেটা। আর এটা বলছি আমি এমসিসি, সেটা হচ্ছে লন্ডনে অবস্থিত। তো তার হয়ে নন অফিসিয়াল একটা ক্রিকেট ম্যাচ খেলেছিল। এরপরে ভারতবর্ষে যখন খেলেছিল তখন এই সময় বয়স ছিল 16 বছর। পরীক্ষা আসবে না, চাপ নেই, এটা পরীক্ষা আসবে না, জাস্ট আমি এমনি ইন্টারেস্টিং এর জন্য বলছি, তাছাড়া কিছু না। এরপর এর আগে 1803 সারপ্রাইজিংলি 1803 আগে পর্যন্ত লর্ড বেন্টিং ব্রিটিশের হয়ে সোলজার হিসেবে কাজ করেছে, সেনাবাহিনীতে কাজ করেছে। তারপর সারপ্রাইজিংলি বলতে পারো, কিংবা হঠাৎ সার্টেন ঘোষণা করে দেওয়া হলো লর্ড উইলিয়াম বেন্টিংকে মাদ্রাজের গভর্নর। দেন আমরা একটা ইস্যু জানি, মাদ্রাজে 1806 কি হয়েছিল, ভেলুর মিউটিনি, মনে আছে কি? তখন গভর্নর কে ছিল? তখন ছিল গভর্নর বেঙ্গলের, মনে নেই তাই তো, জর্জ বার্লো। তো জর্জ বার্লোর সময় মাদ্রাজে ছিল আমাদের উইলিয়াম বেন্টিং, আর সেজন্য বলা হয় উইলিয়াম বেন্টিং ফেস করেছিল ভেলুর মিউটিনি।
দেখো যদি বলা হয় ভেলুর মিউটিনি কার সময় হয়েছে, কোশ্চেন আসলে জর্জ বার্লো, বাট ভেলুর মিউটিনিতে যখন ভেলুরে কে ছিল যদি কোশ্চেন হয় তখন হবে উইলিয়াম বেন্টিং। আই হোপ ক্লিয়ার। কারণ যখন বেঙ্গলের গভর্নর কথা বলা হয়েছে, অ্যাকচুয়ালি কি বেঙ্গলের গভর্নরকে পাওয়ারফুল এই জন্য বলা হয় কারণ বেঙ্গলের গভর্নরের হাতে রয়েছে মাদ্রাজ এবং বোম্বে প্রেসিডেন্সির অলমোস্ট মিলিটারি অ্যাফেয়ার্স বাট নট ইন ইন্টারনাল ম্যাটার্স। বলা হয়েছে মিলিটারি এবং সিভিল অ্যাফেয়ার্স অনেক কিছু দেওয়া হবে, এক্স্যাক্টলি 1833 অ্যাক্টের পর থেকে ইন্টারনাল অ্যাফেয়ার্স সম্বন্ধেও মাদ্রাজকে অ্যাক্ট করে দেওয়া হবে, সেটা দেখবো আমরা 1833 অ্যাক্টের মাধ্যমে। তো ভেলুর মিউটিনি যখন হয় তখন সেখানে ভেলুর মিউটিনি ফেস করেছিল। দেন এরপর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা ভারতবর্ষের বাইরে, ভারতে নয়, ইউরোপে হচ্ছে পেনিনসুলার ওয়ার। পেনিনসুলার ওয়ার হচ্ছে ইউরোপে, পর্তুগিজ, স্পেন, ইটালি, ফ্রান্স, ইস্যু ছিল নেপোলিয়নের সাথে, সেটা ডিটেল দরকার হবে না, চাপ নেই। তো পেনিনসুলার ওয়ারের পর ইটালিতে একটা জায়গা আছে সিসিলি। ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট প্লেস এই সিসিলি প্লেসটা। অনেক যারা ওয়ার্ল্ড হিস্ট্রিতে ইন্টারেস্ট বিশেষ করে তাদের জন্য এই সিসিলিগুলোকে মনে রাখলে হবে, অর্থাৎ ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে গিয়ে পাবে। ইটালির একটা ইম্পর্টেন্ট প্লেস যেইখানে লর্ড উইলিয়াম বেন্টিং কনস্টিটিউশন তৈরি করতে হেল্প করেছে, অর্থাৎ সিসিলির কনস্টিটিউশন সেপারেটলি ইটালির পার্ট, বাট সেই সময় সেপারেট কনস্টিটিউশন প্রত্যেকটা ইয়েরই ছিল। তো এখানকার কনস্টিটিউশন তৈরি করতে হেল্প করেছিল, যদিও সেই কনস্টিটিউশন পরবর্তীকালে ওটাকে রিজেক্ট করা হয়। রিজেক্ট মিনস ওটাকে মডিফাই করে দেওয়া হয়, এক্স্যাক্টলি রিজেক্ট নয়, মডিফাই করে অন্য কিছু করা হয়েছিল। তো এই একটা ছিল কন্ট্রিবিউশন সিসিলির কনস্টিটিউশন তৈরি করতে পেনিনসুলার ওয়ারের পর। অর্থাৎ নেপোলিয়ন তো 1814-15 পর থেকে নেপোলিয়নের ইতিহাস শেষ, সবাই জানো কোথায় কি হয়েছিল। এই ছিল আমাদের গভর্নর হওয়ার আগে পর্যন্ত জাস্ট দু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এরপর চলে আসবো আমাদের ভারতবর্ষে আসার পর কি কি হলো। ভারতবর্ষে আসার পর ফার্স্ট একটা পয়েন্ট বলি আমরা, বারাসাত রিভোল্ট। এর সময় হয়েছিল বলে বলছি, এর সাথে ডিরেক্ট কোনো কানেক্টিভিটি নেই, বাট বারাসাত রিভোল্ট 1831। এর আগেও হয় সতী সিস্টেম, ওটা আমি সেপারেটলি সতী সিস্টেমের জন্য সেপারেটলি লাস্টে বলবো এটা, অর্থাৎ অ্যান্টি সতী ল কিভাবে এসেছে উইথ দ্য হেল্প অফ বেন্টিং অ্যান্ড রামমোহন রায়, ওটা আমি সেপারেটলি বলছি। বারাসাত রিভোল্ট দেখো অনেকে আমাকে বিষয়টা বলেছে কয়েকবার কনফিউশন হয়ে, যে বারাসাত রিভোল্টের যে নেতা তিতুমির, সে তো ওহাবি মুভমেন্টেরও নেতা। তো ওহাবি মুভমেন্ট, বারাসাত রিভোল্ট কনফিউজিং। তো অ্যাকচুয়ালি বারাসাত রিভোল্ট ইজ এ পার্ট অফ এ ওহাবি মুভমেন্ট। ওহাবি মুভমেন্ট যখন বেঙ্গলে চলছে তখন যখন বারাসাতের একটা জায়গা আছে, জায়গাটা হচ্ছে নারকেলবেরিয়া। যারা বারাসাতে আছো তারা হয়তো ক্লিয়ার বলতে পারবে নারকেলবেরিয়া বারাসাতের কোন জায়গাতে অবস্থিত। তো নারকেলবেরিয়া থেকে তিতুমির এখানে যুদ্ধ শুরু করেছিল। তিতুমিরের আসল নাম কি সবাই জানি, মীর নিসার আলী। অনেকবার পরীক্ষা এসেছে মীর নিসার আলী কাকে বলা হয়। তো তিতুমির এখান থেকে লিডারশিপ দিয়েছিল, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট। বাট বলা হয় লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়, যেহেতু বেঙ্গলকে কেন্দ্র করে হচ্ছে, তো অবশ্যই মনে রাখতে হবে। এরপর এর সময় যেটা ইনসিডেন্টগুলো শুধু মনে রাখো, ডিটেলস এগুলো দরকার হবে, খুব মাইনর ফ্যাক্ট তো যে কারণে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট বলি, এর সময় হয়েছে কোন রিভোল্ট, হি সাপ্রেসড। সাপ্রেসড কোল রিভোল্ট। দেখো কোল রিভোল্টের যদি বলে টাইম পিরিয়ড কত, এক্স্যাক্ট টাইম পিরিয়ড তো একদমই নেই, কোনো কোনো বইতে বলা যাচ্ছে দেখবে 30 থেকে 39, কোথাও লেখা আছে 31 থেকে কোথাও আছে 40, এক এক বই এক এক রকম পাবে। তাই অ্যাপ্রক্স ধরে নাও এর মধ্যে 30 থেকে 34। বাট উইলিয়াম বেন্টিং 32 থেকে 34 মধ্যে সাপ্রেসড করেছিল। এরপরও আবার জেগে উঠেছিল। আর কোল রিভোল্ট কোথায় হয়েছিল,
ট্রাইবাল মুভমেন্টের ডিটেলস বলা হবে, ডোন্ট ওয়ারি। তো এই রিপোর্ট ছোটনাগপুর এরিয়াতে হয় সাধারণত, সবগুলো যত ট্রাইবাল মুভমেন্ট ম্যাক্সিমামটাই, মোস্ট অফ দ্য ট্রাইবাল মুভমেন্ট ছোটনাগপুর কেন্দ্র করে হয়েছে এখন পর্যন্ত। এর বাইরে তারপর চলে আসবো মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য, চার্টার অ্যাক্ট 1833। আমরা সবাই পড়েছি, জেনেছি অলরেডি, কিছু না হলেও কিছুটা তো জানি। চার্টার অ্যাক্ট 1833, এখান থেকে তো প্রচুর কোশ্চেন হয়। আর এই যতগুলো অ্যাক্ট বলছি, চার্টার অ্যাক্ট, ফার্স্ট চার্টার অ্যাক্ট যদি বলি কোনটা, 1793, 1793। এর আগে ছিল 1773, দ্যাট ওয়াজ রেগুলেটিং অ্যাক্ট, জাস্ট রিমেম্বার। চার্টার অ্যাক্ট 1733, দেন বলেছিলাম 20 বছর এক্সটেন্ড করা হয় চার্টার। 20 বছর এক্সটেন্ড, 20 বছর কে এক্সটেন্ড করবে? বেসিক্যালি ব্রিটিশ পার্লামেন্ট থেকে এক্সটেন্ড করছে, জাস্ট রিমেম্বার। তো রেগুলেটিং অ্যাক্ট থেকে 20 বছর ধরতে পারো। রেগুলেটিং অ্যাক্টের পর 20 বছর 1793, দেন 20 বছর 1813, আগেই বলেছি, দেন 20 বছর 20 ইয়ার্স 1833, এগেইন 20 ইয়ার্স হবে এক্সটেন্ড, তারপর হবে 1853, তারপর থেকে আর 20 বছর এক্সটেন্ড হবে না। ওকে, এন্ড চার্টার অ্যাক্টকে আরেকটা নামে আমরা জেনে থাকি, দ্যাট ইজ কল্ড সেন্ট হেলেনা অ্যাক্ট 1833। সেন্ট হেলেনা অ্যাক্ট 1833 ও বলা হয় একে। Why it is called Saint Helena 1833 Act? সেন্ট হেলেনা একটা আইল্যান্ড রয়েছে। আইল্যান্ডটা কোথায় অবস্থিত? আফ্রিকা কন্টিনেন্টের ওয়েস্টার্ন পার্টে অবস্থিত এই হেলেনা আইল্যান্ড। বেসিক্যালি এই জন্য এটাকে সেন্ট হেলেনা অ্যাক্ট বলা হয়, কারণ এই অ্যাক্টের আগে পর্যন্ত এই হেলেনা আইল্যান্ড সেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি শুধু নয়, বলতে পারো সব কিছু একাধিপত্য এদেরই ছিল। এক্স্যাক্টলি এই অ্যাক্টের পর থেকে সেই হেলেনা আইল্যান্ডকে দিয়ে দেওয়া হয় ব্রিটিশ পার্লামেন্ট। ব্রিটিশ পার্লামেন্টকে ফুললি হ্যান্ড ওভার করে দেওয়া হয়, যে কারণে একে বলা হয় সেন্ট হেলেনা অ্যাক্ট। ক্লিয়ার? এবং আরও কিছু ইম্পর্টেন্টের মধ্যে এই অ্যাক্টের মাধ্যমে আমাদের গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে করে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে করে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবার যদি বলা হয় লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তাহলে কি হবে? লর্ড উইলিয়াম বেন্টিং, কারণ এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আর যদি বলা ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, উইলিয়াম বেন্টিং, অর্থাৎ লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যান্ড ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, দুটোই হবে উইলিয়াম বেন্টিং। অর্থাৎ এই অ্যাক্টের মাধ্যমে করে দেওয়া হলো চেঞ্জ। এই অ্যাক্টের মাধ্যমে ল কমিশনার ওয়াজ সেট আপ। Law Commissioner was set up as a additional member. অ্যাডিশনাল মেম্বার হিসাবে ল কমিশনকে সেট আপ করা হবে। আর এই অ্যাডিশনাল মেম্বারটাই পার্মানেন্ট হয়ে যাবে যখন 1893 পরে এই 53 পরে একটা হবে, তখন থেকে পার্মানেন্ট করে দেওয়া হবে। আপাতত অ্যাডিশনাল মেম্বার, কিন্তু এ কি কাজ? অ্যাডভাইস করবে লিগাল ম্যাটার্সগুলোকে, গভর্নরকে অ্যাডভাইস করবে। তার মানে এখন একজন এক্সট্রা মেম্বার অ্যাড হলো, অর্থাৎ 3+1, এগেন 4 হলো। এই 3+1 ইস্যুটা তোমাদের মাথায় ক্লিয়ার নয়, তাই তো? দেখো 1773 কি বলেছিলাম? গভর্নর +4 মেম্বার, অর্থাৎ গভর্নর +1, গভর্নর +4 মেম্বার বলেছিলাম। ওখানে কিছু কোরামের সিস্টেম বলেছিলাম যে আউট অফ 5 3 জনের মত অবশ্যই লাগবে, তাহলে সেটাকে ধার্য করা হবে। দেন আবার বলেছিলাম পিটস অ্যাক্টের মাধ্যমে এখানে একজনকে বাদ দিয়ে দেওয়া হবে, অর্থাৎ এগেইন হয়ে যাবে, মানে গভর্নর তো থাকবে, এই 4 জনের মধ্যে একজন বাদ দিয়ে এখানে 3 হয়ে যাবে। এই 3 জন এখানে কি আমার হয়ে যাবে 4, অর্থাৎ 3+1 গভর্নরকে অ্যাডভাইস দেওয়ার জন্য। আই হোপ ক্লিয়ার।
এই অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলিও শেষ হয়ে যাবে। বলা হচ্ছে কমপ্লিট মনোপলি এন্ডেড, অর্থাৎ কমপ্লিটলি মনোপলি এন্ড হয়ে যাবে, কমপ্লিটলি। অর্থাৎ এর আগে 1813 একটা দেখেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনোপলি শেষ হয়েছে, কিন্তু দুটো বিষয়ে মনোপলি ছিল। সেই দুটো বিষয় কি কি ছিল? টি অ্যান্ড চায়না, ট্রেড উইথ চায়না, এই দুটো মনোপলি কন্টিনিউ ছিল। টি এবং ট্রেড উইথ চায়না এই দুটো মনোপলিও ডিলিট করে দেওয়া হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ওকে, অর্থাৎ যদি বলি মনোপলি শেষ হয়ে গেল, এর আগে বলেছিলাম মনোপলির সাথে কি একটা লিঙ্ক আপ ইম্প্যাক্ট বলেছিলাম। মনোপলি শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ ভারতবর্ষে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বাড়ছে। অর্থাৎ বলতে পারো এখানে কমপ্লিট মনোপলির সাথে সাথে যে কমপ্লিট ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কমপ্লিট ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ভারতবর্ষে কিভাবে হলো? আবারও বলছি, যখনই মনোপলি কোনো একটা কোম্পানি শেষ হলো, অর্থাৎ বিভিন্ন কোম্পানি ইউরোপ থেকে আসবে, বিভিন্ন মিনস মোস্টলি ব্রিটিশ থেকে আসবে, অর্থাৎ সেই প্রোডাক্টগুলো ভারতীয় মানুষ বেশি অ্যাট্রাকটিভ হবে, অর্থাৎ ইন্ডিয়ান পিপল উইল বি অ্যাট্রাক্টিং টুয়ার্ডস দেয়ার প্রোডাক্টস, ফিনিশ গুডস মেনলি। আর যখনই সেই সব প্রোডাক্টের প্রতি আমরা অ্যাট্রাক্ট হব, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে তো লস মেকিং ইন্ডাস্ট্রি পরিণত হবে। আর যখন লস হবে ডেফিনেটলি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার পর কী হবে? সবাই এগ্রিকালচারে চলে যাবে। অর্থাৎ বলতে পারি যে এগ্রিকালচারে সব প্রমোট করবে। এগেইন বলতে পারি যে এগ্রিকালচার কমার্শিয়ালাইজেশন হবে। কেন হবে, কী হবে? লিঙ্ক আপগুলো শুধু ক্লিয়ার বোঝার চেষ্টা করবে। তো এই কমপ্লিট মনোপলি থেকে বলতে পারি যে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমপ্লিটলি এই অ্যাক্টের মাধ্যমেই হবে। ওকে, দেন এছাড়াও এই অ্যাক্টের মাধ্যমে মিলিটারি অ্যান্ড সিভিল ম্যাটার্স ওভার মাদ্রাস অ্যান্ড বোম্বে, মিলিটারি অ্যান্ড সিভিল ম্যাটার্স ওভার মাদ্রাস অ্যান্ড বোম্বের উপরে কমপ্লিটলি এক্সটার্নাল ইন্টারনাল দুটোই দিয়ে দেওয়া হলো কাকে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে। কারণ এখন তো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া টার্মটা ইউজ করবে, এখন আর পার্টিকুলার বেঙ্গল ইউজ করছি না। অর্থাৎ গোটা ইন্ডিয়ার যেখানে যে রয়েছে সেখানকার সম্বন্ধে আমরা বলি। অর্থাৎ এখন ভারতবর্ষে যত প্রভিন্স রয়েছে, প্রভিন্স কয়েকটাই রয়েছে, কয়েকটার মধ্যে মাদ্রাস, বোম্বে, ক্যালকাটা, এগেইন একটু পরে দেখতে পাবো নিউ প্রভিন্স, আগ্রা প্রভিন্স। তো কমপ্লিট মনোপলির পর মাদ্রাজের উপরে এবং বোম্বের উপরে কমপ্লিট একাধিপত্য, এক্সটার্নাল ইন্টারনাল অ্যাফেয়ার্সের বিষয়ে। দেন বলা হয় এই অ্যাক্টের মাধ্যমে $10 লাখ ফর এডুকেশন। বলা হলে একটা মাত্র 10 লাখ টাকা দেওয়া হবে। যদি একটু মানে বুঝতে অসুবিধা বলছি, ওটা শুনে লিখে নাও। এই একটার মাধ্যমে বলে দেওয়া হলে 10 লাখ টাকা এডুকেশনের জন্য খরচ করা হবে। সরি, তো এডুকেশনের জন্য এর আগে পর্যন্ত কত টাকা খরচ করা কাহিনী দেখেছি আমরা? 1813 অ্যাক্টে 1 লাখ টাকা। 1813 এডুকেশনের জন্য 1 লাখ টাকা খরচ করা বলা হয়েছে। দেন 1833 এসে এখানে হয়ে যাবে 10 লাখ টাকা। প্রথমে 1 লাখ টাকা খরচ করতো, সেটাও ঠিকঠাক এডুকেশনে খরচ করতো না। এখন 10 লাখ টাকা ধার্য হলো, অর্থাৎ এটা তো কোশ্চেনই আসছে না। আগে বলেছিলাম যখনই কোনো গভর্নর ভারতবর্ষে আসছে কিংবা পার্টিকুলার কোনো প্রভিন্সে, ফার্স্ট প্রায়োরিটি তাদের কি হতো? নিজের পকেট ভরতো। তার কারণ বুঝতেই পারছো ভারতের সম্পদ এতটাই ছিল সে সময়, কেউ কারো লোভ সামলাতে পারতো না। আর তারপরেও আমরা বলতাম যে ভারতবর্ষে একটা সময় ছিল সোনার চিড়িয়া, এবং সেখান থেকে পরিণত হয়ে যাবে এখন সিচুয়েশন বুঝতেই পারছো। অ্যান্ড সেই সময় ব্রিটিশ কোম্পানিকে, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্টকে, মানে ব্রিটিশ পার্লামেন্টকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিছুদিন পর পর বলতো যে আমাদের কোম্পানির টাকা লাগবে, টাকা নেই, লসে চলছি, মানে এত টাকা গেইনিং চলছে, তার সত্ত্বেও এইগুলো চলছে প্ল্যান। বুঝতেই পারছো কতটা হিপোক্রেসি কিংবা কতটা কারাপশন চলতো সেই সময়।
দেন আরেকটা টার্ম এখানে এই কোম্পানি এই চার্টার অ্যাক্টের মাধ্যমে ইউজ হলো, দ্যাট ইজ কল্ড ডিসক্রিমিনেশন। একটা টার্ম ইউজ করেছিল, বাট রিয়ালিটিতে কিছুই হয়নি। বললো নো ডিসক্রিমিনেশন শ্যাল বি, কিসের জন্য? ইন টার্মস অফ সিভিল সার্ভিস। যেটা কর্নওয়ালিস চালু করেছিল, বললো এরপর থেকে আর এই সিভিল সার্ভেন্টদের জন্য কোনো ডিসক্রিমিনেট করা হবে না, অর্থাৎ ইন্ডিয়ানদেরকে সোলজার, ইন্ডিয়ান এবং ইউরোপিয়ানদের একইভাবে ট্রিট করা হবে, বলা হয়েছে অফিসিয়ালি। এটা জীবনে কোনোদিনও সম্ভব হয়নি, কোনো দিনও নয়। ইভেন এটাও বলা হলো যে আমাদের আর্টিকেল 15-এ যা বলা রয়েছে, কাস্ট, সেক্স, রেক্স এই বেসিসে নির্ধারণ করে কাউকে কোনো রকম ডিসক্রিমিনেট করা হবে না, এবং নেপোটিজমও চলবে না। এগুলো তো শুধু লেখা, মানে অফিসিয়াল পারপাস। প্র্যাকটিক্যালি এটা কোনোদিনও সম্ভব নয়। বাট তোমাদের যদি পরীক্ষায় আসলে পরে হয়তো মেন্সের ক্ষেত্রে আসতে পারে, কিংবা ইউপিএসসি পরীক্ষাগুলোতে আসতে পারে যে নো ডিসক্রিমিনেশন টার্ম ইন টার্মস অফ সিভিল সার্ভিস ইউজ করা হয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে, তাহলে এই অ্যাক্টের মাধ্যমটাই মনে রাখতে হবে। দেন আরেকটা বিষয়, এই অ্যাক্টের মাধ্যমে মনে করে রাখো, ঢাকা, পাটনা, মুর্শিদাবাদ, ক্যালকাটা তিনটে এরিয়াতে দেওয়ানি কোড চালু হয়েছিল, মনে আছে কি? দেওয়ানি কোড ঢাকা, পাটনা, ক্যালকাটা, মুর্শিদাবাদ। ঢাকা, পাটনা, ক্যালকাটা, মুর্শিদাবাদে দেওয়ানি কোড ছিল, সেটাকে অ্যাবলিস্ট করে দেওয়া হলো। অ্যাবলিস্ট। এবার অ্যাবলিস্ট করে কি করা হলো? বলা হলো হাইকোর্টের সিস্টেম রাখতে হবে। হাইকোর্টের সিস্টেমের কথা বলা হলো এই অ্যাক্টের মাধ্যমে। কিন্তু আমরা জানি ভারতবর্ষে হাইকোর্ট কবে থেকে চালু হয়েছে? 1861 অ্যাক্টের পর থেকে হাইকোর্ট অ্যাক্ট আসবে। অর্থাৎ এই এখানে মেনশন করা হলো, কিন্তু সেটাই পরবর্তীকালে গিয়ে 1862 গিয়ে 1862 ফার্স্ট ক্যালকাটা হাইকোর্ট তৈরি হবে। মানে এই একটা মেনশন করেছিল, সেটা আমরা 1861 অ্যাক্টে গিয়ে আবার দেখবো। ওকে, সো ঢাকা, পাটনা, ক্যালকাটা, মুর্শিদাবাদ এই কোডটা যখন দেওয়ানি কোডগুলো ছিল, সেই দেওয়ানি কোডগুলোকে ডিলিট করে হাইকোর্টের কথা মেনশন করা হলো, দ্যাটস ইট। এন্ড আরেকটা কথা বলা হয়, এই অ্যাক্টের মাধ্যমে ফার্স্ট টাইম মানে ওপেন কম্পিটিটিভের কথা মেনশন করেছিল, বাট ইট ওয়াজ রিজেক্টেড। একটু ডিফিকাল্ট লেভেলের হচ্ছে কোশ্চেন ঠিকই, কিন্তু যদি বলা হয় ফার্স্ট ওপেন কম্পিটিটিভ এক্সামের কথা কোন অ্যাক্টে বলা হয়েছে, অবশ্যই ওপেন কম্পিটিটিভের কথা মেনশন করেছিল, কিন্তু রিজেক্ট হয়ে গেছিল। এটা আমরা শুধু মনে রাখলে হবে, এটা লেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু আজ পর্যন্ত পরীক্ষা যতবার এসেছে মোস্টলি ওই 1853 পরে থেকেই ইউজ করবে সেটা। বাট এইখানে একটা পরীক্ষাই আমি বলছি, অনলি ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার নয়, জাস্ট একটা প্র্যাকটিস সেটের দেখা থেকে বলা, যে ফার্স্ট টাইম মেনশন করা হয়েছিল যে ভারতীয়দেরকে ওপেন কম্পিটিটিভে দেওয়া উচিত, বাট ইট ওয়াজ রিজেক্টেড বাই লর্ড ম্যাকোলে। হু ওয়াজ লর্ড ম্যাকোলে? এখনই পড়বো লর্ড ম্যাকোলের সম্বন্ধে, পেন্টিংয়ের সম্বন্ধে, মানে পেন্টিংয়ের মধ্যে লর্ড ম্যাকোলে মিনিট যে নিয়ে এসেছিল এবং সেটা ফেলিয়ার হয়েছিল, কেন হয়েছিল, কী ছিল, সেগুলো পড়বো। ওকে, এছাড়াও এই অ্যাক্টের থ্রুতে অ্যান্টি থগি ল পাস হয়। অ্যান্টি থাগি ল, থাগি অর্থাৎ কি বলি, চোর ডাকাত যাদের, থাক থেকে এসছে থাকি। থাক বেসিক্যালি সে সময় গ্রুপ অফ ডাকাত বলতে পারো, চোর। এর আগেও বলেছিলাম একটা টার্ম, এই চোর ডাকাতের কাহিনী সে সময় এতটাই প্রকোপ ছিল, রেগুলার ফিচার ছিল সে সময় বলতে পারো। পিংডারি গ্রুপ, যার লিডার ছিল আমির খান, মনে আছে আশা করি। তো অ্যান্টি থাকি মানে থাগিদেরকে দমন করার জন্য, সে সময় তো আগে বলেছি যে গ্রামে গ্রামে যখন যেত পুরো গ্রাম পরিষ্কার করে দেওয়া হতো, অলমোস্ট একটা থাকি গ্রুপ এসে। তো উইলিয়াম বেন্টিং উইথ দ্য হেল্প অফ স্লিম্যান, হেনরি স্লিম্যান, সে একে পরামর্শ দিয়েছিল উইলিয়াম বেন্টিংকে এটাকে কোনো একটা অ্যাক্টের মাধ্যমে অ্যারেস্ট করা যেতে পারে। তো অ্যাক্ট করে অ্যান্টি থাগি ল পাস করা হলো, এবং ল পাস করার পর পুলিশকে দায়িত্ব দেওয়া হলো, অর্থাৎ পুলিশের হাতে দায়িত্ব দেওয়া হলো যে থাগিদেরকে ধরে অ্যারেস্ট করে আটক করে দেওয়া। থাউজেন্ডস অফ থাগিস ওয়ার অ্যারেস্টেড ডিউরিং হিজ টাইম। তার মানে এই নয় যে এখান থেকে শেষ হয়ে গেছে, ভারতবর্ষ স্বাধীনতার পরেও থাগি সিস্টেম থেকে যাবে, বাট কিছুটা দমন করার চেষ্টা করেছে, সাপ্রেসড বলতে পারে, কিছুটা সাপ্রেসড করার মানে কোশিশ তো কিয়া থা অ্যাটলিস্ট। এরপরে এর সময় চালু হয় যেটা মেনলি অ্যাক্টের মধ্যে নয়,
মহেলবাড়ি সিস্টেম এর আগে বলেছিলাম হেস্টিংসের সময় মহেলবাড়ি সিস্টেম নর্থ ইন্ডিয়ার মানে কিছু কিছু এরিয়াতে চালু হবে। আর এন্টার নর্থ ইন্ডিয়ার কথা যদি বলি তাহলে হবে উইলিয়াম বেন্টিংয়ের সময় 33-এ, ইয়ারটা 33, তাই 33 কথা বলতে যাচ্ছি যে মহেলবাড়ি সিস্টেম এন্টার নর্থ ইন্ডিয়া যদি লাগু হয় তাহলে বলবো 1833-এ, এবং সেটাও উইথ দ্য হেল্প অফ জেমস থমসনের হেল্পে সেটা এন্টার ইন্ডিয়াতে হবে। এর আগে আমাকে মেনশন করেছে, এই জন্য বললাম না, ওর জন্য সেপারেট আরও একটা ভিডিও করবো, সেখানে তোমাদের যখন পার্মানেন্ট সেটেলমেন্ট, যত রায়তের সেটেলমেন্ট, পার্মানেন্ট সেটেলমেন্ট, মহেলবাড়ি সেটেলমেন্ট, এগুলো ডিটেলস বলে দেবো, সেখানে মেনশন করে দেবো। আবার এই অ্যাক্টের মাধ্যমে আরও কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইউজ করা হয়, আর যেটার ফ্যাক্ট আমি এর আগেও বলেছি, বাস্তবে খুব একটা মেনশন হবে বলে মনে হয় না। দ্যাট ইজ অ্যাবলিস্ট স্লেভারি। এর আগেও স্লেভারি অ্যাক্ট অনেকে দেখেছি আমরা। ফিমেল ইনফ্যান্টিসাইড, স্পেলিংটা দেখে অবশ্যই ঠিকঠাক লিখবে। স্লেভারি, ফিমেল ইনফ্যান্টিসাইড অ্যান্ড হিউম্যান স্যাক্রিফাইস। হিউম্যান স্যাক্রিফাইস, মানুষদের মানে বলি দেওয়ার সিস্টেম, যেটা কোনো কোনো ধর্মের রীতি হয়েছিল সেই সময় এবং প্রবলি প্রমিনেন্ট ছিল সেই সময়, তো সেটাকে বন্ধ করার জন্য সে একটা ল নিয়ে চলে এসেছিল, এবং এই অ্যাক্টের মাধ্যমে মেনশন করে দেওয়া হয় যে ফিমেল ইনফ্যান্টিসাইড, হিউম্যান স্যাক্রিফাইস, স্লেভারি সিস্টেম চলবে না। দ্যাটস ইট। বাট তারপরেও চলবে, অ্যাটলিস্ট চেষ্টা করা হয়। এবার যখন আমরা সতী সিস্টেমের সম্বন্ধে পড়বো, মানে অর্থাৎ সতীদাহ প্রথা, অ্যান্টি সতী ল এতভাবে এতজন চেষ্টা করেছে, বাস্তবে তারপরেও হয়নি। অনেক পরে গিয়ে সেটা ভারতবর্ষ স্বাধীনতার পরে গিয়েও এখনও বলা হয় কিছু কিছু এরিয়াতে হয়ে থাকে, সেটা অন্যভাবে। সমাজ ব্যবস্থা এতটাই কারাপ্টেড হয়ে গেছে, তুমি যতই ল করো, যতই যাই করো, কিছু কিছু মানুষ তো এক্স্যাক্টলি ফলো করবে, আর কিছু কিছু মানুষ তুমি যতই ল তৈরি করতে আর যতই তুমি বলো, তাদের মতো করেই চলবে। প্রেজেন্ট ইজ আ সিচুয়েশন। সরকার যাই করুক না কেন, সব দায়িত্ব তো প্রত্যেকটা পার্টিকুলার পার্সনদের। এখন অনেকে বলে থাকি যে আমরা ভোট দিয়ে সরকার তৈরি করেছি, তারাই করে দেবে। এবার তারা যেটা বলবে সেটা তো কজন শুনবে? আমি শুনবো, তুমি শুনবে, বাকিরা কজন শুনবে? এবার অনেকের কমেন্ট হতে পারে যে সরকার তো ভুলভাল স্টেপ নিচ্ছে, তুমি ঠিক স্টেপে চলো, তোমার কর্তব্যটুকু ঠিকঠাক আগে করো। অবশ্যই সিচুয়েশনটা এমন এই মুহূর্তে, আমি যখন প্রথম ভিডিও করেছিলাম প্রবাবলি তখন ইডলি ছিল নাম্বার 1 করোনা ক্রাইসিসের মধ্যে। ইডলিকে কেন্দ্র করে আমি বলেছিলাম যে ইডলির মতো সিচুয়েশন যেন না হয়, আর এই মুহূর্তে ইডলিকে ক্রস করে আমেরিকাকে ক্রস করার চেষ্টা চলছে। কোথায় গিয়ে দাঁড়াবে ঈশ্বর জানে। তো টেনশন হওয়ার কিছু নেই। অলমোস্ট অনেকের মধ্যে যেটা ভয় ছিল, ভয়টা কেটে যাচ্ছে। অনেকের ধারণা যে ইমিউনিটি পাওয়ার অনেক বেশি আছে, তার মানে এই ভেবে নেওয়া যে তোমাদের প্রত্যেকের ইমিউনিটি মানে বেশি হবে, অর্থাৎ মানে স্ট্রং ইমিউনিটি রয়েছে তোমাদের প্রত্যেকের। কোনো মতে তোমাদের জানার সম্ভাবনা তোমাদের ইমিউনিটি পাওয়ার বেস্ট রয়েছে। আর রেগুলার এক্সারসাইজ একটু করতেই পারো। আর একটা কথা দেখবে, এক্সারসাইজ করার পর দেখবে পড়াশোনাতেও মন বলবে তোমাদের। তার মানে এই না যে মাঠে গিয়ে করতে হবে, ঘরে বসেই করো। মাঠে বাইরে তার কী প্রয়োজন? একদম মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর কোনো প্রয়োজন মনে করি না। তো প্লিজ, দিস মাই পার্সোনাল রিকোয়েস্ট, ট্রাই টু অ্যাভয়েড মানে আউটসাইডের যে গ্যাদারিং। বুঝতে পারছো এখন যেভাবে চলছে রিসেন্টলি, যত মানে গাড়ির আওয়াজে বুঝতে পারছো যে সিচুয়েশন কোথায় চলছে। কেউ কিছু মানছে না। দেখবে যাদের প্রয়োজন নেই সেও বেরোচ্ছে বাইরে, ফুললি রেডিকুলাস। কী বলবো, সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য অন্য দেশে ধীরে ধীরে কমছে, আমাদের দেশে বাড়ছে। এর জন্য সবাই বলবে সরকার দায়ী। সরকারকে কতবার দায়ী করবে? সরকার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গিয়ে তো সম্ভব নয় সব কিছু বলে। আবার যখন ভালো ডিসিশন নিয়ে থাকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করা উচিত। খারাপটা খারাপ ডিসিশন, সেটা তো করবো আমরা, খারাপ প্রতিবাদও করবো, কিন্তু সেটা একদম ফুললি সিচুয়েশন অনুযায়ী। যাই হোক, বেশি কথা বলে ফেলছি, ডোন্ট ওয়ারি। তো চার্টার অ্যাক্ট 1833-এর মাধ্যমে যে কথা বলা হয়েছে সেই পয়েন্টগুলোই মোস্টলি আমি বলার চেষ্টা করলাম। এর বাইরে এই অ্যাক্টের মাধ্যমে একটা কথা মেনশন করে দেওয়া হয়েছিল, চার্টার অ্যাক্টের মাধ্যমে সেই কথাটা বলা হয়েছিল আগ্রা প্রভিন্সের কথা। 1834-এ গিয়ে তৈরি হবে আগ্রা প্রভিন্স।
1834 কি হবে, আগ্রা প্রভিন্স, এবং আগ্রা প্রভিন্সের প্রেজেন্টের নাম কিভাবে চেঞ্জ হয়েছে দেখো। এরপরে 1 বছর পরই ওটাকে চেঞ্জ করে দেওয়া হবে নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স হিসেবে এটাকে চেঞ্জ করে দেওয়া হবে। আমি তোমাদেরকে পুরাতন যারা ছিল তাদেরকে আমি মেনশন করেছিলাম নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স বলেছিলাম, সেখানে ইউজ করতে পারে নো প্রবলেম, বাট নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সটা হবে নর্থ ওয়েস্ট প্রভিন্স থেকে ভাগ হয়ে সেপারেট হয়ে যাবে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, সেটা পরে একবার বলে দেবো, অসুবিধা নেই। এটা হয়ে যাবে, এবং এটার পর আবার নামকরণ চেঞ্জ হবে, সেন্ট্রাল প্রভিন্স করে দেওয়া হবে, সেন্ট্রাল প্রভিন্স করে দেওয়া হবে, আগ্রা প্রভিন্সের নামকরণ চেঞ্জ, এবং এটাকে আবার চেঞ্জ করে দেওয়া হবে, ইউনাইটেড প্রভিন্স করে দেওয়া হবে, এবং ফাইনালি প্রেজেন্টে যেটা ইউপি, দেখো এখন ইউপি আছে, আগে ইউপি ছিল, ইউপির সে আগের নাম ছিল ইউনাইটেড প্রভিন্স, প্রেজেন্ট ইউপি উত্তরপ্রদেশ। এই ছিল আমাদের প্রভিন্সিয়াল হিস্ট্রি, যেটা হয়েছিল 1833 একটা মাধ্যমে 1834-এ। এছাড়াও লর্ড উইলিয়াম বেন্টিং এর আন্ডারে আর কিছু পয়েন্টের মধ্যে এডুকেশনাল রিফর্মস, এডুকেশনাল রিফর্মস এর মধ্যে কোয়াইট ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল, ঠিকই চেষ্টা করা হয়েছিল অ্যাটলিস্ট, আর সেই চেষ্টার জন্য প্রেজেন্ট আজকেও তোমরা যে আমি যে ইংলিশে লিখছি, ইংলিশে পড়ছো, ইংলিশে পড়তে হবে, কারণ মেন্সের পরীক্ষাতে ইংলিশেই থাকবে কোশ্চেন, আর সেটারও দায়ী কিছুটা দিতে পারে এইখানে লর্ড উইলিয়াম বেন্টিংকে। তখন এই রুলসটা না আনলে হয়তো দেরি হতো, কিংবা অন্য কিছু হতে পারতো। তো ফার্স্টলি এডুকেশন রিলেটেড যখন আসলো তখন ল্যাঙ্গুয়েজের কথা বলে রাখি। 1835 পর্যন্ত ভারতবর্ষের 1835 পর্যন্ত ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সুলতান মোগল থেকে শুরু করে দ্যাট ইজ পার্সি ল্যাঙ্গুয়েজ। পরীক্ষায় অলরেডি WBCS এ কোশ্চেন, প্রিলিমসে, মেন্সে বেশ কয়েকবার এসেছে। তো 1835 পর্যন্ত পার্সি ল্যাঙ্গুয়েজ ছিল, সেটাকে রিপ্লেস করে ইংলিশ করে দেওয়া হলো অফিসিয়াল পারপাস, এবং হাইকোর্ট টোর্ট এইসব জায়গাগুলোতে পার্সি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো আগে, এখন ইংলিশ করে দেওয়া হলো এরপর থেকে। অর্থাৎ এর আগে ছিল পার্সি এবং এরপর হয়ে গেল ইংলিশ। যেটা বলছিলাম এডুকেশন রিফর্ম, এডুকেশনের ক্ষেত্রে করা হলো কি একটা ডিবেট তৈরি হলো যে এডুকেশন পারপাসে ল্যাঙ্গুয়েজটা কি হওয়া উচিত। তো কিছু লোক বললো ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে করা উচিত, ভার্নাকুলার অর্থাৎ দেশীয় ভাষা, এবার দেশীয় ভাষার মধ্যে অনেকে বললো ভারতীয় ক্লাসিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা যেতে পারে। ক্লাসিক বলে তো সংস্কৃত ল্যাঙ্গুয়েজের মধ্যে করতে পারে সেটা। তো এই পার্টটায় এরা যারা ডিবেটে রয়েছে তাদেরকে বললাম ওরিয়েন্টালিস্ট। যারা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের সাপোর্টে তাদেরকে বলছি আমরা ওরিয়েন্টালিস্ট। ওকে, আরেকটা দল ছিল যারা বললো মিডিয়াম হতে হবে এডুকেশনের ইংলিশ। এবং এই ইংলিশ যারা সাপোর্ট করছে এডুকেশনের মিডিয়াম হিসেবে তাদেরকে বলছি অ্যাংলিসিস্ট। এই যে সিস্টেমটা বলছি আমি এডুকেশনের মিডিয়ামটা, অর্থাৎ কিছু লোক বললো যে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, তাদের বলছি আমরা ওরিয়েন্টালিস্ট। ওরিয়েন্টালিস্টরা মানে সাপোর্ট করছে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে যাতে এডুকেশন সিস্টেম হয়। অ্যান্ড ইংলিশিস্ট তাদের বললো ইংলিশ, অর্থাৎ ইংলিশ প্লাস আমাদের কালচার মিক্স করে, অর্থাৎ ইংলিশও থাকবে এবং ইংলিশটা দায়িত্ব দেওয়া হবে কিছু হায়ার অথরিটি যারা সুপিরিয়রিটি রয়েছে, মাত্র 1% 2% ম্যাক্সিমাম হবে, এদেরকে দেওয়া হবে দায়িত্ব, এদেরকে শিক্ষিত করা হবে এবং এরা পরবর্তীকালে বাকিদের শিক্ষিত করে দেবে, যেটা বলছে আমরা ট্রিকল ডাউন থিওরি। অর্থাৎ এই সিস্টেমকে বলছি আমরা ম্যাকলেম ইউনিট। এই সিস্টেমটাকেই বলছি ম্যাকলেম ইউনিট, যে ইংলিশ এডুকেশন মাধ্যম হিসাবে ইংলিশ। আর এটা একটা ডিবেট চলছিল, আমি যেটা বললাম এটা ডিবেট, কিন্তু ঠিক আছে, বাট ডিবেটের ক্ষেত্রে গিয়ে লাস্টে উইনার কে হবে অবভিয়াসলি এটাই ব্রিটিশে, ওরাই ছিল, ওদের মধ্যেই ছিল দুটো। তো এই ইংলিশটা উইনার হওয়ার পর ইংলিশটাকে করে দেওয়া হবে এডুকেশনাল মিডিয়াম। বাট বলা হয় এই ম্যাকলেম ইউনিট অর্থাৎ লর্ড ম্যাকলে নিয়ে এসেছিল, ম্যাকলে মিনিট এনেছিল ম্যাকলে, লর্ড ম্যাকলে, জাস্ট রিমেম্বার লর্ড ম্যাকলে। আমি সিস্টেম বলছি ম্যাকলে মিনিট, এবং এটাকে বলেছি সাকসেস অর ফেলিয়ার। দেয়ার ওয়াজ ওয়ান কোশ্চেন
whether Macaulay minute was successful or failure. এটা ধরা হয় ফেলিয়ার। Why failure? এটা ফেলিয়ার এই জন্য কারণ বললাম ইংলিশ will be the medium of education and it will be the responsible for the few people, মানে কিছু সংখ্যক মানুষদেরকে দায়িত্ব দেওয়া হলো, অর্থাৎ হায়ার অথরিটি যারা রয়েছে তাদেরকে প্রথম ইংলিশে শিক্ষিত করাবে, তারা আবার বাকিদেরকে শিক্ষিত করবে। এটা ইম্পসিবল ছিল সেই সময়ের জন্য। এবং এই থিওরিটাকে অর্থাৎ ম্যাকলে মিনিট থিওরিটাকে আরও দুটো নামে আমরা জেনে থাকি, যেটা ইকোনমিক্সের টার্ম, মেনলি ইকোনমিক্সে তোমরা পড়ে থাকবে। একটা বলছি ট্রিকল ডাউন থিওরি, আরেকটা বলছি ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। ট্রিকল ডাউন থিওরি অ্যান্ড ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি ম্যাকলে মিনিটকে বলা হয় এডুকেশনের সিস্টেমের ক্ষেত্রে। আর ক্লিয়ার ট্রিকল ডাউন কেন বলছি, আর ডাউনওয়ার্ড অর্থাৎ একই জিনিস দুটোই অলমোস্ট, যে উপর কিছু পার্সনকে শিক্ষিত করলে নিচু সমাজে সবাই তার ফল পাবে। এডুকেশন রিলেটেড যখন বলছি, এডুকেশনের সাথে যেমন রয়েছিল ফার্স্ট মেডিকেল কলেজ 1835, অর্থাৎ ফার্স্ট ক্যালকাটা মেডিকেল কলেজ, ফার্স্ট মেডিকেল কলেজ আর ক্যালকাটা মেডিকেল কলেজ সেট আপ হবে। এবং 1835-এ ফার্স্ট টি গার্ডেনও তৈরি হবে। ফার্স্ট টি গার্ডেন 1835-এই হবে। আর কোথায় হবে? দার্জিলিং। আর টি গার্ডেনের কনসেপ্ট এরা বলেছে, টি আমাদের বেঙ্গল এবং আসামে ইন্ট্রোডিউস করেছিল। কে করেছিল? অ্যান্ড্রে কার্টন। সেটা ইন্ট্রোডাকশন হয়েছে, এবং ফার্স্ট টি গার্ডেন সিস্টেম নয়, জাস্ট টি ইন্ট্রোডাকশন হয়েছিল। টি গার্ডেন 1835 গিয়ে হচ্ছে দার্জিলিং, এবং কনসেপ্ট টেকেন ফ্রম চায়না। টি গার্ডেন সিস্টেমটা ছিল চায়নার কনসেপ্ট মেইনলি, অর্থাৎ চায়নাতেও তৈরি করেছিল ব্রিটিশরাই, সে কনসেপ্ট ইন্ডিয়াতে দার্জিলিং শুরু হবে। এটাই আমাদের ভারতবর্ষের ফার্স্ট টি গার্ডেন। অ্যান্ড এরপর চলে আসি হিস্ট্রি অফ সতী। ছোট্ট করে তোমরা হেডিং লিখতে পারো, হিস্ট্রি অফ সতী সিস্টেম। হিস্ট্রি অফ সতী সিস্টেম আমরা যেমন বলছি সতী, সতীদাহ প্রথার কথা বলছি। কি একটা বাজে একটা সিস্টেম, তোমরা একটু ইমাজিন করলে বুঝতে পারবে। তোমরা হিস্ট্রি যখন বলছি পুরো একদম ইতিহাস থেকে বলবো, সতী কথার অর্থ থেকেই বলছি। দেখো, সতী শব্দের অর্থটা হচ্ছে মেনলি গুড ওয়াইফ, আবার কোথাও কোথাও ইটস এ সংস্কৃত টার্ম, গুড ওয়াইফ অ্যান্ড অ্যাজ এ ওমেনকে বোঝানো হয়, অ্যাজ এ পার্টিকুলার ওমেনকেও বোঝানো হয়ে থাকে। ইভেন সতী কথাটা আমরা যদি বলি হিন্দু মাইথোলজি কোথায় আছে, হিন্দু মাইথোলজির সতী গডেস সতীকে বলা হয়। সতী যে সেই পার্বতী, সেই কালী, সেই দুর্গা, একই ব্যক্তিকে বলা হয় সতী। সতীর সাথে আমাদের প্রেজেন্ট সেই সতী সিস্টেমের কি লিঙ্ক আপ ছিল? ইস্যু তো অবশ্যই আছে ম্যাথোলজির সাথে। যেমন সতী সিস্টেমে একজন জীবন্ত স্ত্রীকে পুরি দেওয়ার প্ল্যানিং, অর্থাৎ পুরি দেওয়ার অবশ্যই প্ল্যানিং, একটা প্রবণতা, একটা সিস্টেম কাস্টম যেটা তৈরি হয়েছে, আর সেটাও বড় ফর্ম হিন্দু মাইথোলজি। সতী ছিল মেইনলি মহাদেবের ওয়াইফ, এবং মহাদেবের মানে শ্বশুর কি ছিল? দক্ষ প্রজাপতি। সে মেনে নিয়েছিল, অর্থাৎ মানতে পারেনি যে আমার জামাই হবে শিবের মতো একজন বাজে কালচারের লোক। বাজে কালচার কেন? সবসময় শ্মশানে থাকতো, ছাইটাই নিয়ে থাকতো অল টাইম, ধোলাবালি, যেটা পছন্দ হতো না সতীর বাবার। সতীর বাবার নাম প্রজাপতি ছিল। আর যে পছন্দ না হওয়ার জন্য শিবকে অপমান করেছিল, শিব এসেছিল, তারপরে একটা অপমানের সিস্টেম ছিল, এবং শিবকে অপমান করার জন্য বলা হয় সতী নিজে সুইসাইড করেছিল। সুইসাইড, নিজের গায়ে আগুন ধরে দিয়ে সুইসাইড করে। তারপরে তো মাইথোলজিতে অনেক কাহিনী, এবং সেই সতীর ডেড বডি নিয়ে মহাদেব কোথায় কোথায় ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াচ্ছিল, এবং সেই টেনশনে ব্রহ্মা এবং বিষ্ণু প্রচুর টেনশনে পড়ে যাবে, এবং টেনশন থেকে মুক্তি হওয়ার জন্য তখন একটাই সলিউশন বের করবে যে শিবকে তো আমাদের মানে ভোলে বাবাকে তো নিয়ে আসা যাবে না, ওইখান থেকে না আসা পর্যন্ত ধরতির মানে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রত্যেকের ডিউটি থাকে, তো সেই ডিউটি থেকে তো
ডিউটি পালন করা থেকে একটু দূরে চলে যাচ্ছে। তো সেই ডিউটি পালন করার জন্য ব্রহ্মা বিষ্ণু মিলে, অর্থাৎ বিষ্ণুর সেই চক্র দিয়ে সতীর বডিকে ছিন্নভিন্ন করে দেওয়া হয়, এবং এই ছিন্নভিন্ন বডি যেখানে যেখানে পড়বে সেখানে সেখানে শক্তি মঠ তৈরি হয়েছে। ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে শক্তি মঠ রয়েছে, অর্থাৎ এর ছিন্ন ভিন্ন ডেড বডির কোনো একটা পার্টিকুলার অংশ, এটা একটা সিস্টেম। এখান থেকে বলতে পার কিছুটা হলেও সত্যি সিস্টেম হয়তো এসেছে, বাট ইটস এ মাইথোলজিক্যাল টার্ম, আমাদের হিস্ট্রিক্যাল কোনো এভিডেন্স নেই, এবং হিস্ট্রিতে সেটা আমরা খুব একটা রেফারেন্স করতে চাইবো না, যদি না মাইথোলজির কোনো কোশ্চেন হয়। তো সতী সিস্টেমের ক্ষেত্রে হিস্ট্রিক্যাল এভিডেন্স আমাদের ক্ষেত্রে ফার্স্ট যদি বলি, ভারতবর্ষে আলেকজান্ডার কখন এসেছে অনেকে জানো। আলেকজান্ডারের সাথে একজন হিস্টোরিয়ান এসেছিল, গ্রিক হিস্টোরিয়ান অ্যারিস্টোবুলাস। অ্যারিস্টোবুলাস গ্রিক হিস্টোরিয়ান, তিনি ফার্স্ট টাইম মেনশন করেছিল তার লেখাতে সতী সিস্টেমের কথা। তিনি এবং মেনশন করেছিল যখন আলেকজান্ডার ইন্ডিয়াতে এন্টার করছে, পাঞ্জাব এরিয়াতে কোনো একজন পার্টিকুলার ওয়াইফকে দেখেছিল সুইসাইড করতে, বাট সেটা ডিফারেন্ট ফর্মস, নট এক্স্যাক্টলি সতী সিস্টেম। আর সোসাইটি সিস্টেম অনেক জায়গায় এরপরও বাকি হিস্টোরিয়ানরা ব্যাখ্যা দিয়েছে যে সেটা সতী সিস্টেম নয়, তার কারণ সেই ওয়াইফটা সুইসাইড করেছিল তার হাজব্যান্ডের শোকে, হাজব্যান্ড মারা গিয়েছে, নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তো সেই অর্থে সেটাকে সতী বলা যাবে না। অ্যারিস্টোবুলাসের কথাটা ওটাকে মেনশন করা হয়নি। এরপরও সেভারেল স্ট্রাবো নামে হিস্টোরিয়ান সেও মেনশন করেছে, কন্টিনিউ করেছে এই কথাটাকে, বাট সেটাও অ্যাকসেপ্ট হয়নি। তার কারণ এরপরে আমরা দেখবো মেগাস্থেনিসকে অলমোস্ট 300 বিসিতে, মেগাস্থেনিস 300 বিসিতে মেগাস্থেনিস ভারতবর্ষে এসেছে। যদি সেটা সতী সিস্টেম হতো তাহলে মেগাস্থেনিসে লেখাতে আমরা পেতাম সতী সিস্টেম? নো, মেগাস্থেনিস নেভার মেনশন অ্যাবাউট সতী সিস্টেম। অর্থাৎ বলা যায় এই সময় সতী সিস্টেম তো অবশ্যই ছিল না। অর্থাৎ আরও একটা প্রমাণ আমাদের বেদে কখনো আমরা সতী সিস্টেমের এভিডেন্স পাইনি। বেদের কোথাও লেখা নেই যে সতী সিস্টেম কন্টিনিউ করতো। হ্যাঁ, লেটার বেদিকে মহিলাদের উপর অত্যাচার হতো, মহিলাদের সিচুয়েশন আর স্ট্যাটাস ডেটারিয়েটেড, বাট সতী সিস্টেমের এভিডেন্স আমরা পাই। ওকে, এরপরে যদি বলি মেগাস্থেনিসের পর এগেন আর কোথাও এভিডেন্স পেয়েছি আমরা? মেগাস্থেনিসের পর ডিরেক্টলি আমরা গুপ্ত যুগের আগে কোনো আর্কিওলজির আমাদের কাছে এভিডেন্স নেই। গুপ্ত যুগে 510 এডি ফার্স্ট টাইম আমাদের কাছে আর্কিওলজিক্যাল এভিডেন্স, দ্যাট ইজ ইরান ইনস্ক্রিপশন। ইরান এমপিতে অবস্থিত একটা প্লেস, সেখানে একটা এভিডেন্স পেয়েছি, এবং সেটা গুপ্ত যুগের নরসিংহগুপ্তের আন্ডার সময়। এইখানেই প্রথম সতী সিস্টেমের এভিডেন্স পেয়েছি। এই সতী সিস্টেমের ডিটেলস আমি আবার তো ডিটেল পাচ্ছি, তাহলে আমাদের সেই সিস্টেম শেষ করতে 2 দিন লেগে যাবে। তো এখানে ফার্স্ট আমাদের আর্কিওলজিক্যাল এভিডেন্স। এরপরে হর্ষবর্ধনের সঙ্গে একটা রিলেটেড কাহিনী আছে। হর্ষবর্ধনের সিস্টার ছিল রাজশ্রী। হর্ষবর্ধনের সিস্টার রাজশ্রী একবার ওর যখন হর্ষবর্ধনের কাহিনীতে আমরা হয়তো পড়াবো গিয়ে, কিংবা যাদের পড়িয়েছি তারা হয়তো জানবে, সিস্টার যে রাজশ্রী ছিল তার হাজব্যান্ড গৃহবর্মণ, তাকে মেরে ফেলা হয়েছিল, মেরেছিল কে? শশাঙ্ক। মেরে ফেলার জন্য সিস্টার সুইসাইড করতে চেয়েছিল, সুইসাইড টাইপ অফ সতী সিস্টেম। সুইসাইডটা ছিল আগুন উপরে মারার, নিজেকে ধ্বংস করার প্ল্যানিং চলছিল। ওটাকে সতী সিস্টেম বলা খুব একটা মানে যথাযথ হবে না। তো যাই হোক, বলতে পারি হর্ষবর্ধনের সিস্টার ট্রাই করেছিল সতীর, ট্রাই নট এক্স্যাক্টলি। তো এরপরে যদি শুরু হয় সতী সিস্টেম, সেটা হচ্ছে রাজপুতদের মধ্যে প্রচুরভাবে এই সিস্টেমের প্রবণতা শুরু হয়। তারপর তোমরা পদ্মাবতী সিনেমাতে দেখেছো সতী সিস্টেমের এভিডেন্স হিসাবে রাজপুতদের মধ্যে মোস্টলি প্রিভিলেন্স ছিল। তারপরে প্রবলেম হলো সুলতান যুগ চলে আসলো ভারতবর্ষে, আর যেই সুলতান যুগ চলে এসছে সুলতানদের মধ্যে অর্থাৎ মুসলিমদের মধ্যে তো প্রথম এই কনসেপ্টটা প্রথম। এর আগে বলেছি বারুনি এটাকে কনসেপ্ট ফিল করেছিল তখন একটা আলাদা নিউ ভ্যারাইটি আর জঘন্যতম মানে কাস্টমস বলতে পারো। বাট প্রবলেম হলো কিছুদিন পর, অর্থাৎ ফিরোজ শাহ দুগলাইয়ের পর থেকে এই প্রবণতা মুসলিমদের মধ্যে দেখা যাচ্ছে। অর্থাৎ কাশ্মীরি মুসলিম, ওয়েস্টার্ন পার্টের কিছু মুসলিম, সাউথ ইন্ডিয়ার কিছু মুসলিম, এদের মধ্যেও কিছু কিছু সিস্টেম দেখা যাচ্ছে। তখন সুলতান যুগে তো কিছু করতে পারলো না, মুঘল যুগে গিয়ে এর প্রবণতা কন্ট্রোল করার চেষ্টা করা হয়। তো মুঘল যুগে অর্থাৎ
অলমোস্ট একবারের সময়। তার আগে ভারতবর্ষে অলরেডি ঢুকে গেছে আমাদের পর্তুগিজ। পর্তুগিজরা গোয়াতে ক্যাপচার করেছিল কত সালে? 10-এ। 1510-এ গোয়া ক্যাপচার করার পর 1515-তে পর্তুগিজ গোয়াতে ব্যান্ড করে দেওয়া হলো। পর্তুগিজ 1515-তে গোয়াতে সতী সিস্টেম পুরোপুরি ব্যান্ড করে দিয়েছে, যে সতী সিস্টেম অ্যাটলিস্ট গোয়াতে এদের আধিপত্য যেহেতু রয়েছে, এখানে কোনোভাবে চলবে না। সে কাস্ট হোক যেই, ওটা নিয়ে কোনো কোশ্চেন না, হিন্দু মুসলিম আর আদার কমিউনিটি, কিন্তু সে সিস্টেম হবে না, শুধু পার্টিকুলার গোয়াতে করবে। এরপরে এভিডেন্স আমাদের কাছে আসে 1582, আকবর দ্য গ্রেট। আকবর 1582-তে ফার্স্ট টাইম সতী সিস্টেম অ্যাবলিশ করবে। এক্স্যাক্টলি অ্যাবলিশ টার্মটাই হয়, আর সেটা কোথায়? মুঘল সাম্রাজ্য, ডেফিনেটলি মুঘল এরিয়াতেই করা হলো। তার কারণ মুঘল যুগে ফিল করলো যে মুসলিমদের মধ্যে এটা ধীরে ধীরে প্রবণতা বাড়তে চলেছে, বাট তারপর থেকে একবারের পর থেকে ধীরে ধীরে কমতে থাকলো। এরপর আসবে জাহাঙ্গীরও এটাকে ফিল করেছে এবং চেষ্টা করার একটা ট্রাই করেছিল, বাট কোথাও কোনো মেনশন নেই তেমন যে বন্ধ করেছিল। এগেইন জাহাঙ্গীরের পর থেকে শুরু করে লাস্ট অরঙ্গজেব একবার ফাইনালি 1663-তেও অরঙ্গজেব একবার ট্রাই করেছিল বন্ধ করা, দ্যাট ইজ অরঙ্গজেব। এরপর 1680-তে মাদ্রাজ এরিয়াতে ব্রিটিশ গভর্নমেন্ট রেসপন্স করবে। মাদ্রাজ এরিয়াতে রেসপন্ড মিনস বন্ধ নয়, অর্থাৎ এর বিরুদ্ধে কিছু একটা করতে হবে, এর প্ল্যানিং করবে ব্রিটিশ গভর্নমেন্ট। 1680-তে গিয়ে। এবং আরেকটা কথা যেটা আমি বলছিলাম, এই আকবরের সময় যখন 1582-তে যে সতী সিস্টেম অ্যাবলিশ করেছে, এই কথাটা মেনশন অবশ্যই করেছে ব্রিটিশ একজন হিস্টোরিয়ান রেলফ ফিচ। আমরা সবাই জানি যে আকবরের সময় ব্রিটিশ হিস্টোরিয়ান যে ছিল রেলফ ফিচ। এবার কোশ্চেন এখানেও হতে পারে যে ফার্স্ট ইউরোপিয়ান আর ব্রিটিশার্স কেম টু ইন্ডিয়া, আমরা জানি উইলিয়াম হকিংস এসছে 1608-এ গিয়ে। এখানে 1591-তে গিয়ে মেনশন করেছে কোনো একটা লেখনীতে ওর, অর্থাৎ 1591 ইতিহাস পড়ছে, একে ব্রিটিশ হিস্টোরিয়ান। তো সেটা ছিল ব্রিটিশ ট্রাভেলার, বাকি পরবর্তীকালে যেটা বিজনেসম্যান, এটা হিস্টোরিয়ান, তো এই জন্য এটাকে ধরা হয় না সেখানে। এরপর 1680-র পর ফ্রেঞ্চ কোম্পানি আফটার 17 সামথিং, এক্সাক্ট ইয়ার কোথাও মেনশন নেই, আর থাকলেও একটা দুটো আছে, কিছু কিছু এরিয়াতে ব্যান করে দেবে। মেইনলি এদের আধিপত্য যেখানে ছিল, যেমন পন্ডিচেরি, দেন শ্রীরামপুর, দেন চুচুড়া যেটা হুগলি, এই কয়েকটা জায়গাতে পন্ডিচেরি, শ্রীরামপুর, চুচুড়া, এই কয়েকটা জায়গাতে ব্যান করবে, যেহেতু ফ্রেঞ্চদের আধিপত্য এরিয়া ছিল এখানে। ব্যান্ড করে দেওয়া হবে এর মানে পুরোপুরি ব্যান্ড হয় না বাস্তবে। প্রেজেন্টে দেখো সরকার লকডাউন করে দিয়েছে, কজন সবাইকে লকডাউন মানতে পারছে? সেরকমই যত রকম লয়ের কথা বলছি, স্লেভারি সিস্টেম হোক, অ্যান্টি সতী হোক, যাই বলি না কেন, সরকার তো রুলস রেগুলেশন ল নিয়ে আসছে, বাট কতটা মানছি আমরা সেটা তোমরাও ক্লিয়ার। এনিওয়ে, পন্ডিচেরি, শ্রীরামপুর, চুচুড়াতে লাগু করবে। এরপর ফর্মালি ব্রিটিশ গভর্নমেন্ট 1798 और 99-তে ক্যালকাটা প্রভিন্সে, সেই সময় ক্যালকাটা কাউন্সিলিংয়ে
ফুললি ব্যান করা প্ল্যান করা, ফর্মালি করা হলো এবং অফিসিয়ালি নোটিশ দিয়ে এটা করা হলো। ইভেন স্টিল দেয়ার ওয়াজ নো অ্যাক্ট, জাস্ট ফর্মালি অফিসিয়াল নোটিশের মাধ্যমে বলা হলো যে এই সতী সিস্টেমটাকে বন্ধ করা হবে। এরপর থেকে সরকার শুধু নয়, জনগণের মধ্যেও ধীরে ধীরে সচেতনতা শুরু হলো। সবাই যখন করছে, ব্রিটিশ গভর্নমেন্টের মধ্যেও একটু ঘুম ভাঙার প্ল্যানিং চলছে, অর্থাৎ ঘুম ভাঙছে। আর ঘুমটা ভাঙার কারণ 1812-তে যখন রামমোহন রায় started writing against Sati system, 1812 Ram Mohan Rai started writing against the Sati system, and 1813 first time discussed in British Parliament about Sati system. British Parliament e Sati system e British Parliament e Sati system টাকে discussed করা হলো। For the first time discussed about Sati system in British Parliament, যে এরপরে কিভাবে প্ল্যানিং করা যেতে পারে। এরপর থেকে 1815 পর থেকে অলমোস্ট 1815 থেকে ডেটা কালেকশন শুরু করলো। onwards collecting data about Sati system, Sati সিস্টেমের বিষয়ে কোথায় কিভাবে হচ্ছে এবং কিভাবে রুলস করতে হবে তার ডেটা কালেক্টিং শুরু করা প্ল্যানিং চললো। অ্যান্ড ফাইনালি 1829 সবাই জানি আমরা, অ্যান্টি সতী ল ওয়াজ পাসড উইথ দ্য হেল্প অফ রামমোহন রায় অ্যান্ড বেন্টিং। 1829-এ অ্যান্টি সতী ল, এক্সাক্ট ডেট যদি বলা হয় 4th December, and with regulation রেগুলেশন 17, পরীক্ষা একবার দুবার পেয়েছো আশা করি। রেগুলেশন 17, হোয়াট ইজ রেগুলেশন? প্রেজেন্টে যদি বলি বিল, এত নম্বর বিল পেশ করা হয়েছে, কত নম্বর বিলে আমাদের জিএসটি রয়েছে, বিল সেসব বিলের সাথে রেগুলেশন বলতে পারো, সেসব একটা রেগুলেশন করে দেওয়া হলো 29-এ গিয়ে। রেগুলেশনের মাধ্যমে অ্যাক্ট নিয়ে আসা হলো, অ্যান্টি সতী অ্যাক্ট। এটাকে বলছি অ্যান্টি সতী অ্যাক্ট। ওকে, অ্যান্টি সতী অ্যাক্ট 1829। বাট যখন এই অ্যাক্ট হবে, ডু ইউ থিঙ্ক all the community will be accepted freely? It's not possible, because এটা হয়ে যাওয়া মানে কারো তো বিজনেসে মার খাচ্ছে, টাইপ অফ বিজনেস চলছিল এতদিন, আর যাদের বিজনেসে মার খাবে অর্থাৎ বিজনেসে আঘাত পড়বে তারা আবার কি করবে? অপোজ করবে। এক্স্যাক্টলি এই 1829-এর পরই 1830-এ গিয়ে মাদ্রাসে লাগু করবেন। দেখো, এটা যখন বলছি ক্যালকাটা, মোস্টলি ক্যালকাটায় প্রথম লাগু করবে, তারপর 1830-এ গিয়ে মাদ্রাসে লাগু করবে। বাট এরপরে সেভারেল পিটিশন তৈরি হবে, সেভারেল পিটিশন, হাজার হাজার পিটিশন পড়ে যাবে। পিটিশন পড়া সত্ত্বেও এক্স্যাক্টলি 1832-এ গিয়ে গভর্নমেন্ট ফুললি রিজেক্টেড অল দ্য পিটিশনস। আর এই 32-এর পিটিশন রিজেকশন হওয়ার কারণ, যাদের পেটে ভাত নষ্ট হচ্ছে তারা কি করবে? এগেনস্টে যুদ্ধ করবে। আর এই যুদ্ধের ফলাফল গিয়ে 1857 থেকে, অর্থাৎ 1857 রিভোল্টে পার্টিসিপেট করবে এই যাদের বিজনেসে মার খাচ্ছে। এরা যখন যুদ্ধ করছে, রামমোহন রায়ের মতো লোক কি করে 1857 বিদ্রোহকে সাপোর্ট করবে? জাস্ট তো এই ছিল লজিক, যে 1857 বিদ্রোহকে বেঙ্গলি ইন্টেলিজেন্স আর পিপল ডিড নট সাপোর্ট বিকজ অফ দিস রিজন। আই হোপ ক্লিয়ার। এরপর 1832-এর পর সেভারেল এরিয়াতে ধীরে ধীরে লাগু হবে। 41-42 থেকে, যেমন কোলহাপুর, রাজস্থান, জয়পুর, 1842-এর পর থেকে ধীরে ধীরে হবে, পার্টিকুলার সেগুলো প্রয়োজন হবে না। ফাইনালি ভারতবর্ষ স্বাধীনতার পরও একটা ল রয়েছে, সেটা লটা অ্যান্টি সতী প্রিভেনশন ল। অ্যান্টি সতী প্রিভেনশন ল 1900
1987, দ্যাট ইজ অ্যান্টি সতী প্রিভেনশন ল প্রেজেন্টে, যেটাকে আমরা ফলো করে থাকি। আই হোপ অল ক্লিয়ার। এরপরে আমি বারবার করে বলেছি, প্রত্যেকের যেটা যেটা ডাউট রয়েছে, যা যা ডাউট আছে, জাস্ট টেক্সট মি অ্যান্ড হোপফুলি আই উইল বি ক্লিয়ারিং ইউর ডাউট ইন নেক্সট ভিডিও। যদি তোমরা পড়ছো ডেফিনেটলি ডাউট হবে, আর ডাউট নেই মানে অবশ্যই কীরকম পড়ছো বুঝতে পারছি। অবশ্যই সবাই তো আর এক নয়, কিছু লোক তো অবশ্যই একবারই বুঝে যাবে আর ভাববে যেটা বুঝতে পারছি বাকিটা দরকার নেই। এটাই ফ্যাক্ট। প্রয়োজন সবগুলো যতটুকু মনে হয়। আমি আবারও বলছি বারবার করে, সবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ইম্পর্টেন্টগুলো বলে দেবো, ঠিক আছে? আজ এই পর্যন্তই, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা মিট করবো, দেখি নেক্সট কতদিন পর্যন্ত করা যায়। ডালহৌসিটা ক্লিয়ার করা যায় চেষ্টা করবো। ডালহৌসি অ্যাকচুয়ালি একদিন একটা ভিডিওতে লাগবে, ডালহৌসিটা হিউজ চ্যাপ্টার রয়েছে। আর একটু দেরি হচ্ছে কেন সবাইকে আবার বারবার করে বলছি, ভিডিওগুলো দেরি শুধু নয় এবং একটু লেটে আসছে। একটাই কারণ, এতগুলো পয়েন্ট আমি ধীরে ধীরে ডিটেল বলার চেষ্টা করছি, এগুলোকে সেপারেট বলতে হতো আমার, এক্স্যাক্টলি সেপারেট অন্য ক্লাসে বলতে হতো। আমি একটা গভর্নেন্স সিরিজে অলমোস্ট বলতে পারি গভর্নেন্স তোমাদের শেষ হবে, মডার্ন হিস্ট্রি 50% তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এক্স্যাক্টলি 50% ফিল করবে যে মডার্ন হিস্ট্রির ডিফিকাল্ট পোর্শন এগেন কমপ্লিট হয়ে গেছে। তবে এই গভর্নেন্স সিরিজটা যদি মন দিয়ে একদম কেউ যদি A to Z দেখে, মডার্ন হিস্ট্রি 50% কোশ্চেন এখান থেকে পাবে, এইটুকু আমি অ্যাটলিস্ট তোমাদেরকে সাহস দিতে পারি। জাস্ট বি কনফিডেন্ট after watching question paper. If you feel seriously it's a useless, then blame me. I will accept all these things. Hopefully you can believe at this. If you don't have belief, I can't do anything. So thank you, best of luck.